মাধ্যমিক 2026 অর্থাৎ ক্লাস 10-এর যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রথম ইউনিট টেস্ট অনেকের শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনে যাদের হয়তো হয়নি তাদেরও শুরু হয়ে যাবে। তাদের কথা মাথায় রেখেই আজকে ভৌত বিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টের সাজেশন নিয়ে এসেছি, যেখানে বেশিরভাগ স্কুলের সিলেবাসটাকে আমরা কভার করার চেষ্টা করেছি। আমরা প্রথম অধ্যায়ে রেখেছি সাজেশনে পরিবেশের জন্য ভাবনা, দ্বিতীয় অধ্যায়ে রেখেছি গ্যাসের আচরণ, তারপরে পঞ্চম অধ্যায়ে রেখেছি আলো, তারপরে আমরা 7 নম্বর অধ্যায় রেখেছি পরমাণুর নিউক্লিয়াস, 8 নম্বর অধ্যায় পর্যায় সারণী, আয়নীয় সমযোজী বন্ধন। এই অধ্যায়গুলো বেশিরভাগ স্কুলের যেহেতু প্রথম ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে রয়েছে, তাই এই অধ্যায় থেকে কোন 2 নম্বর কোন 3 নম্বরের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একদম সাজেশন আকারে তুলে ধরবো। চ্যালেঞ্জ করে বলতে পারি, এই প্রশ্নগুলো পড়া থাকলে যেই স্কুলই তোমাদের ইউনিট টেস্টের প্রশ্ন করুক না কেন, এই অধ্যায় থেকে এগুলোই তোমাদের জন্য এনাফ। বেশি প্রশ্ন নয়, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই দেখাবো। আর এই প্রশ্ন উত্তরের ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু উত্তর সহ পিডিএফ দেওয়া রয়েছে। সেই ভিডিওটি দেখতে ইচ্ছুক থেকে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর নামক একটি ভিডিওর লিঙ্ক, সেখানে গিয়ে তোমরা সমস্ত ভিডিওসগুলো দেখে নিতে পারো। আর দেরি করবো না, চলো শুরু করা যাক আজকে আমাদের ভৌতবিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টের সাজেশনের ভিডিওটি। দেখো, প্রথম অধ্যায় যেটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে বেশিরভাগ 2 নম্বরের প্রশ্নই আসে। যদি 3 নম্বরও দেয় চিন্তা নেই, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাব লেখো। দ্বিতীয় প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেন যৌগের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের কারণ লেখো। পরের প্রশ্ন, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো। 6 নম্বরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, এনও কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে। পরের প্রশ্ন, বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার লেখো। পরবর্তী প্রশ্ন, মিথেন হাইড্রেট কি। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নেক্সট, বিশ্ব উষ্ণায়ন কমানোর কয়েকটি উপায় লেখো। তারপরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি। তারপর, কোলবেড মিথেন বা সিবিসি কাকে বলে। এই কয়েকটা প্রথম অধ্যায় থেকে তোমাদের পড়তেই হচ্ছে। সামগ্রিকভাবে বলে দিই, সায়েন্সের সাবজেক্ট না তেমন কোনো সাজেশান হয় না। বিভিন্ন স্কুল বিভিন্ন রকমের প্রশ্ন। সায়েন্স মানেই হচ্ছে তোমার মেন্টাল এবিলিটি টেস্ট বা তোমার স্কিল এনহান্সমেন্ট টেস্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন যে একটু বেশি হবে এতে কিন্তু কোনোই সন্দেহ নেই। তারপরের অধ্যায়, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ। কোন 2 নম্বরগুলো পড়বে? প্রথম, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রটি লেখো এবং গাণিতিক রূপ প্রকাশ করো। সাথেই ভি বনাম বি লেখচিত্রটি আঁকো। যদি গোটা প্রশ্নটাই দেয় তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারো 3 নম্বরের জন্য। তারপর চার্লসের সূত্রটি বিবৃত করো। যদি শুধু সূত্র দেয় 2, তার সাথে কিছু অ্যাটাচ করে দেওয়া মানে তোমার আরও 1 নম্বর থাকবে। এই সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায় দেখাও। নেক্সট, গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। এটা 2 নম্বরের জন্য। পরের, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো। পরের, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। তারপর, পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝো, একে পরম বলা হয় কেন। তারপর, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। পরের, একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভেতরের আয়তন ও চাপ 2 বাড়ে। এই ঘটনা কি বয়েলের সূত্রের বিরোধী? 9 নম্বরের প্রশ্ন, চার্লসের সূত্র থেকে ভি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো। নেক্সট, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। 11 নম্বরের প্রশ্ন, বয়েলের সূত্র চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। 12 নম্বরের প্রশ্ন, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় কেন। পরের প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের কথাটি উল্লেখ থাকে কেন। 14 নম্বরের প্রশ্ন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের 3টি পার্থক্য। এবার এখান থেকে যে অঙ্কগুলো আসে আমি তোমাদের দেখিয়ে দিই, বলে দিচ্ছি না, তোমরা একটু স্ক্রিনশট করে নাও। এখানে 3টি অঙ্ক প্রথমে দেখালাম, একটু স্ক্রিনশট করে নাও। অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলোই যে হুবহু সেম ভ্যালুজে আসবে তা কিন্তু নয়, মান পরিবর্তন করে দেবে, কিন্তু টাইপ এই ধরনেরই থাকবে। তারপরের অঙ্কগুলো দেখো কি কি অঙ্ক তোমাদের করতে হচ্ছে, তোমরা একটু স্ক্রিনশট করে নাও। এখানেই বলে দিই, তোমাদের জন্য যে সাজেশানগুলি দেখানো আছে সমস্ত কিছু উত্তর সহ ভিডিও, সেখানে এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন, গাণিতিক সমস্যার সমাধান সমস্ত কিছু উত্তর সহ দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর নামে, সেখানে গেলেই সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে এবং ভিডিও দেখে প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু নোটসগুলোও কিন্তু সংগ্রহ করে নিতে পারো। অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এই টাইপসের অঙ্কগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে কিন্তু ভুলো না। তারপর চলে যাব আমরা
পরবর্তী পঞ্চম অধ্যায় আলোর দিকে। আলো থেকে যে 2 এবং 3গুলো পড়তে হয়। প্রথম, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? পরের প্রশ্ন, উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? 3 নম্বরের প্রশ্ন, অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। 4 নম্বরের প্রশ্ন, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায়? 5 নম্বরের প্রশ্ন, শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে? 6 নম্বরের প্রশ্ন, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? 7 নম্বরের প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? একই সাথে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, এটা রামধনু। তারপর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? 8 নম্বরের প্রশ্ন, স্নেলের সূত্রটি লেখো এবং গাণিতিকভাবে প্রকাশ করো। পরের প্রশ্ন, কোনো মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? অঙ্ক এটা একটা। 10 নম্বরের প্রশ্ন, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে তা নির্ণয় করো, এটাও অঙ্ক। পরেরটা একটা প্রমাণ, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা I1 + I2 - A। 12 নম্বরের প্রশ্ন, দীর্ঘ দৃষ্টি কি? এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয়? পরের প্রশ্ন, একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 14 নম্বরের প্রশ্ন, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, আলোর বিচ্ছুরণ কি? একটি কাঁচফলকের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কি? পরের প্রশ্ন, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তলে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতিকোণ কত হবে? পরের প্রশ্ন, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? পরের প্রশ্ন, এটা আগেও বলেছি, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? নেক্সট, পরিপূরক বর্ণ কাকে বলে? উদাহরণ সহ পড়তে হবে। 20 নম্বরের প্রশ্ন, দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে? একই সাথে কাঁচফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন? পরেরটা একটা অঙ্ক, একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? আর একই সাথে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? পরেরটাও একটি অঙ্ক, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি প্রতিবিম্ব পাওয়া গেল, এর রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? পরের, লঘু থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো, যেখানে আপতন কোণ I, প্রতিসরণ কোণ R। পরের প্রশ্ন, সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? পরের প্রশ্ন একটি অঙ্ক, একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হলে, এটা অপর হয়ে গেছে, এটা ওপর হবে, আপতিত হলে মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যামস্ট্রং হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? একই সাথে এই মাধ্যমটিতে আলোর বেগ কত? পরের প্রশ্ন, কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ 40 ডিগ্রি এবং প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো। পরের প্রশ্ন, একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো এবং ফোকাস চিহ্নিত করো। তারপর অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। তারপর উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। তারপর স্পর্শ না করে একটি লেন্স উত্তল না অবতল কিভাবে চিনবে? পরের প্রশ্ন, উত্তল দর্পণের ব্যবহার। তারপর উত্তল লেন্সকে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করা হয় কেন? এই ছিল আলো থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা। আলো আর চলতরিতি এমন একটা অধ্যায় যেখান থেকে সবথেকে বেশি নম্বরের কিন্তু প্রশ্ন আসে। তারপর চলে যাব সপ্তম অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস থেকে, যে 2 এবং 3 পড়তে হবে। প্রথম, নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন? পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। তারপর নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? একই সাথে গোল্ড, যেটা হচ্ছে Ag79-197 তেজস্ক্রিয় নয়, কিন্তু রেডিয়াম 88-226 তেজস্ক্রিয় কেন? তারপর আলফা বিটা গামা রশ্মির ভর, আদান ও বেধন ক্ষমতার তুলনা করো। তারপর ইউরেনিয়াম 92-235 তেজস্ক্রিয় বিকিরণ শেষে Pb 82-207-এ পরিণত হয়, পরিবর্তনটিতে নির্গত আলফা ও বিটা কণার সংখ্যা নির্ণয় করো। তারপরের প্রশ্ন, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের 2টি পার্থক্য লেখো। তারপর একটা সমীকরণ দেওয়া হয়েছে x, যার ভর সংখ্যা 235, প্রোটন বা পারমাণবিক সংখ্যা 92, সেখান থেকে x ভর সংখ্যা 231 হলো, কিন্তু প্রোটন বা পারমাণবিক সংখ্যা 92ই রয়ে গেল। তাহলে বিক্রিয়াটিতে কটি আলফা ও বিটা কণা নির্গত হয়েছে বের করতে হবে। তারপর নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? একই সাথে একে শৃঙ্খল বিক্রিয়া বলে কেন?
তারপর নিউক্লিয় সংযোজন কাকে বলে উদাহরণ দাও, তারপর নিউক্লিয় বিভাজন কাকে বলে উদাহরণ দাও। এবার চলে যাব নেক্সট অধ্যায় পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা থেকে যে 2-3 পড়তে হবে। দেখো, প্রথম আয়নন বিভব বা আয়নীয় বিভব কাকে বলে, একই সাথে পর্যায় শ্রেণী বরাবর কিভাবে এটি পরিবর্তিত হয়। নেক্সট আধুনিক পর্যায় সূত্রটি লেখো। তারপর মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। তারপর মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো। তারপর পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কেন। তারপর সন্ধিগত মৌল বলতে কী বোঝায়, একই সাথে কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার পারমাণবিক ব্যাসার্ধ কি একই থাকে, ব্যাখ্যা করো। তারপর মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায়, একটি উদাহরণ দাও। তারপর মেন্ডেলিফের পর্যায় সারণীর 3টি ত্রুটি লেখো। তারপর ওপর থেকে নিচে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়। তারপর এ বি সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 11। কোনটির তড়িৎ ঋণাত্মকতা মান সর্বোচ্চ, একই সাথে কোনটির আয়নন বিভব সর্বোচ্চ, একই সাথে কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ। তারপর দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 এর মৌলগুলিকে ক্ষার বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় কেন। তারপর একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। তারপর দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 16 এর প্রথম 3টি মৌল হল ও এস এসি। এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও। তারপর হাইড্রোজেনের ধর্মের সঙ্গে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 মৌলগুলির 2টি সাদৃশ্য উল্লেখ করো। তারপর ডোবের আইনের ত্রয়ী সূত্রটি লেখো। তারপরের প্রশ্ন অষ্টক সূত্র কাকে বলে। এই হচ্ছে পর্যায় সারণী থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশন তোমাদের দেখিয়ে দিলাম। এরই একটা সাবচ্যাপ্টার আয়নীয় সমযোজী বন্ধন। এখান থেকে যে 2 এবং 3গুলো পড়তে হবে। প্রথম, লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, একটি উদাহরণ দিয়ে লেখো। তারপর সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন, অর্থাৎ Na সিঙ্গেল বন্ড Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন। নেক্সট, একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন রাসায়নিক বন্ধন গঠিত হয়, একই সাথে একটি উদাহরণ দিয়ে দেখাও। নেক্সট, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন। তারপর ইলেকট্রিক ডট গঠনের সাহায্যে নির্ণয় করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমযোজী না তড়িৎযোজী বন্ধন নিয়ে গঠিত হয়, যেখানে ম্যাগনেসিয়াম 12, ক্লোরিন 17। তারপর সমযোজী ও তড়িৎযোজী যৌগের 2টি পার্থক্য লেখো। তারপর সমযোজী দ্বিবন্ধনযুক্ত একটি যৌগিক অণুকে উদাহরণ দাও, অণুটির লুইস ডট গঠন চিহ্নিত করো। তারপর এ এবং বি এর পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 19, এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও প্রকৃতি উল্লেখ করো। তারপর সমযোজী যৌগের 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর সোডিয়াম অর্থাৎ Na ও সোডিয়াম আয়ন অর্থাৎ Na+ এর মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন। তারপর NaCl ও মিথেনের 2টি ভৌত ধর্মের পার্থক্য লেখো। তারপর NH3 অর্থাৎ অ্যামোনিয়াতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, একই সাথে অ্যামোনিয়া NH3 এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো। তারপর সোডিয়াম ফ্লোরাইডে আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয়। সোডিয়াম ফ্লোরাইড মানে NaF, যেখানে F অর্থাৎ ফ্লুরিন এবং Na সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে বলে দেওয়া হয়েছে 9 ও 11। তারপর সি অর্থাৎ কার্বন এর সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন এবং অক্সিজেন এর সর্ববহিস্থ কক্ষে 6টি ইলেকট্রন আছে। কার্বন ডাই অক্সাইড CO2 অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। তারপর MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, কিভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অর্থাৎ MgCl2তে রাসায়নিক বন্ধন গঠিত হয়, যেখানে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা বলে দেওয়া হয়েছে 12 ও 17। কিছু লুইস ডট ডায়াগ্রাম তোমাদের প্র্যাকটিস করতে হয় এই অধ্যায়ে। অ্যামোনিয়া NH3, জল H2O CH4 মানে মিথেন, ক্যালসিয়াম ক্লোরাইড মানে CaCl2। এই ছিল প্রথম ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। আর উত্তরগুলো তো বললাম কোথায় পাবে, এই ভিডিওর ফার্স্ট কমেন্ট নয়, ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর নামে, সেখানে গেলে সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবে। সেখান থেকে চাইলে তোমরা PDF কিন্তু সংগ্রহ করে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।